হ্যালো, আমি ডাক্তার নৃপেন। অনেক দিন পরে তোমাদের সাথে অনলাইনে আমরা একটা ক্লাসের আয়োজন করছি। অনেক দিন এই করোনা যুদ্ধে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মানে সভ্যতা বিপর্যয়ের মুখে। এই বিপর্যয়ের মধ্যে আমরাও সবাই এই মধ্যে কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত হয়েছি। তারই অংশ হিসেবে আসলে আমাদের এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তোমাদের জন্য এই ক্লাসের আয়োজন করা। ছাত্রছাত্রীবৃন্দ, আমি শুরু করছি, যেহেতু তোমরা নিশ্চয়ই তোমরা আমার এই কথা শুনতে পারছো আশা করি। হ্যাঁ, হৃদয় সরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি বুঝতে পারছি যে তোমার কমেন্টস আসতেছে আর কি। এখন অন্যরা এইটা আমি একটু এনশিওর করেই আসলে আসল ক্লাসটা শুরু করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আজকে ওকে, রুকসানা, সাদিক, হৃদয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই আমার সাথে আছো আর কি। ধন্যবাদ তোমাদেরকে। যদি কেউ ইনকেস এর মধ্যে কেউ আসতে বাকি থাকে, তাদেরকে এর মধ্যে যদি ইনফরমেশন দেওয়া, হ্যাঁ হ্যাঁ, ফেরদৌসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাইকে আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে। এর মধ্যে যদি কেউ ইনকেস পিছনে থাকো বা সংযোগ না থাকে, তাহলে তাদেরকে ইনফরমেশন দিয়ে দাও আর কি। তা যাই হোক, আমরা মেলা দিন পরে ক্লাস শুরু করতেছি। এই ক্লাসের আজকের বিষয়বস্তু হলো আমরা ল্যারিংস, ল্যারিংসের প্রাইমারি কথাবার্তা, একটু সামান্য ডেভেলপমেন্ট। এরপরে আমরা ল্যারিংসের অ্যানাটমির ভিতরে আমরা স্টেপ বাই স্টেপ কিছু আলোচনা করব, এবং ল্যারিংসের ফিজিওলজি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে ল্যারিংসের শুরু থেকে অর্থাৎ এমব্রায়োলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে প্রথমে দু একটি কথা বলবো আর কি। আচ্ছা, ল্যারিংস is developed from pharyngeal arches from 4 to 6, অর্থাৎ 4 এবং 6 নম্বর ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ল্যারিংসের মেইন কাঠামোটা তৈরি হয়। এই ল্যারিংসের ডেভেলপমেন্টের সাথে আমরা যদি পরিচিত হতে পারি, তাহলে পরে কিন্তু আমরা এই ল্যারিংসের অ্যানাটমি, ল্যারিংসের নার্ভ সাপ্লাই, এইগুলা একটু সহজেই, হ্যাঁ দেবুকে দেখতে পাচ্ছি, বুঝতে পারবো আর কি। এই হিসাবে আমরা ল্যারিংসের একটু সংক্ষেপে এমব্রায়োলজিক্যাল অ্যাসপেক্ট একটু বলার চেষ্টা করতেছি। সেটা হলো যে আমরা জানি যে আমাদের হেডনেক রিজন মেইনলি অ্যারেঞ্জ করে সাম ফ্যারিঞ্জিয়াল আর্সেস। এই ফ্যারিঞ্জিয়াল আর্সেস প্রথম 1 to 6 ফ্যারিঞ্জিয়াল আর্স, এই ফ্যারিঞ্জিয়াল আর্সের মধ্য থেকে 4th, 5th, 6th সাম পোর্শন অফ 2nd and 3rd, মেইনলি ফ্যারিংস ইজ ডেভেলপড ফ্রম 4th to 6th ফ্যারিঞ্জিয়াল আর্সেস। আচ্ছা, আমরা এই ডেভেলপমেন্টের সাথে আমরা যদি বলি, তাহলে এখানে ল্যারিংসের যে কার্টিলেজগুলো আছে, সেই কার্টিলেজের মেইনলি হলো থাইরয়েড এবং এপিগ্লোটিক, এই দুটো কার্টিলেজ আছে 4th ফ্যারিঞ্জিয়াল আর্স, এবং এই ক্রিকয়েড কার্টিলেজ ইজ ডেভেলপড মেইনলি ফ্রম 6th ফ্যারিঞ্জিয়াল আর্স।
আর ল্যারিংসের যে নার্ভ সাপ্লাই, এই ল্যারিংসের নার্ভ সাপ্লাই যেটা, সেটাও কিন্তু মানে তৈরি হয় আসলে এমব্রায়োলজিক্যাল বেসিসে, অর্থাৎ ফোর্থ এবং সিক্সথ আর্সের যে নার্ভ, অর্থাৎ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, বোথ আর ব্রাঞ্চেস ফ্রম ভ্যাগাস নার্ভ. They developmentally is connected with this fourth and sixth pharyngeal arch. So larynx is supplied embryologically from superior laryngeal and recurrent laryngeal nerves. Now come to the anatomy proper. অ্যানাটমিতে আসার আগে আমরা যদি বলতে চাই, যদি হোয়াট ইজ ল্যারিংস, অ্যানাটমিক্যালি ল্যারিংসটা আসলে কি? ল্যারিংস ইজ এ ফ্রেমওয়ার্ক. ল্যারিংস ইজ এ ফ্রেমওয়ার্ক অফ কার্টিলেজেস কানেক্টেড বাই, ল্যারিংস ইজ এ ফ্রেমওয়ার্ক অফ কার্টিলেজেস কানেক্টেড বাই মানে জয়েন্টস, লিগামেন্টস, মেমব্রেন্স, lined by mucosa and moved by some muscles. তাহলে যদি আমরা বলতে চাই যে ল্যারিংস কি, ইজ এ কার্টিলেজেনাস ফ্রেমওয়ার্ক, ইট ইজ কানেক্টেড বাই লিগামেন্টস অ্যান্ড মেমব্রেন্স, lined by mucous membrane and moved by muscles. এখন এই যে ল্যারিংসের ফ্রেমওয়ার্ক, এইটা মেনলি ল্যারিংসের যে আমরা কাঠামোটা বললাম, সেই কাঠামোটা তৈরি হলো, দি ফ্রেমওয়ার্ক অফ ল্যারিংস ইজ কম্পোজড অফ 3 paired and 3 unpaired cartilage. The unpaired cartilages are thyroid cartilage, cricoid cartilage and epiglottis, and the paired cartilages are arytenoid and cuneiform. কি হলো? the unpaired cartilage are thyroid cartilage, cricoid cartilage, epiglottis, and the paired cartilages are arytenoid, corniculate and cuneiform. And these cartilages, among these cartilages, the thyroid cartilage, cricoid cartilage and base of the arytenoid cartilage are hyaline type, and the rest of the cartilage, that is epiglottis, corniculate and cuneiform, are histologically in yellow elastic type. The basic difference of hyaline cartilage and yellow elastic cartilage is, the hyaline cartilage is that is, it becomes ossified after a certain time, certain age. That is, in human being, the thyroid cartilage and a cricoid cartilage, it becomes to ossify. That is, calcium is deposited from 25 years to onwards. But the arytenoid cartilage, apical part, corniculate, cuneiform and epiglottis are yellow elastic cartilage. These do not ossify in whole life. The thyroid cartilage, it has 2 lamina, superior border, inferior border, superior cornu, inferior cornu. It is incomplete in the behind, but there is a angulation and nose in front. This nose in adult male is called Adam's apple. That is, it is angulated much more acutely in male, but it is less prominent in female. It forms an angle of 90 degree with each other in male.
and for this angulation the anterior-posterior diameter of the larynx in male is longer than the female. It is about 24 millimeter. The second one is the cricoid cartilage. Cricoid cartilage is a complete circle. Cricoid cartilage is a complete circle. It is like a signet. It is like a signet ring. It is thin. That is, it is thin in anteriorly, and it is thick posteriorly. Posteriorly, it is thick, and it is called lamina, and some arch. The thyroid cartilage and the cricoid cartilage forms a joint, that is cricothyroid joint with each other bilaterally, a type of synovial joint that moves with each other in through a axis which passes transversely. The cricoid cartilage forms another joints with the arytenoid cartilage. This is cricoarytenoid joint on its lamina posteriorly. This cricoarytenoid joint moves in two directions. That is, it moves from side to side, and it moves around a vertical line, and that causes the abduction and adduction around this vertical axis, and causes abduction and adduction of laryngeal, that is vocal cord, laryngeal inlet. Now we will go to some ligaments and membranes. We have mentioned laryngeal joints, mainly two laryngeal joints, that is cricothyroid joint and cricoarytenoid joint, and we will come now to laryngeal ligaments and membranes. Laryngeal membranes, that is some intrinsic laryngeal membranes and some extrinsic laryngeal membranes. The intrinsic laryngeal membranes, that is, they connect the larynx with its the laryngeal framework with its component parts. These ligaments and membranes connects with each other. Mainly these membranes are quadrilateral membrane and the cricovocal membrane. The quadrilateral membrane, it lies submucosally, and it extends from the aryepiglottic fold to the vestibular ligament. That is, its lower border forms the vestibular ligament, and its mucosal covering forms the vestibular fold, that is false cord. And the cricovocal membrane, which forms, or that is the upper border of the cricovocal membrane that extends from the thyroid cartilage to the vocal process of arytenoid cartilage, that is this forms the vocal ligament, and its covering the mucosal covering covering the vocal ligament forms the true vocal cord. And by these two ligament, the whole
laryngeal inlet, the whole larynx is divided into three parts. That is the vestibule, the ventricle, and the subglottis. That is from the area epiglottic fold to vestibular fold, vestibule, from the vestibular fold to vocal fold is the ventricle, and from vocal fold up to lower border of cricoid cartilage is subglottis. And there is some extrinsic membrane, that is the larynx itself connects with extralaryngeal structures. That is the thyrohyoid membrane. The thyrohyoid membrane connects the larynx, thyrohyoid membrane connects the larynx with the hyoid bone. And its median part thickens to form the median thyrohyoid ligament. Its lateral part forms the lateral thyrohyoid ligament. And now the other membrane, that is cricotracheal membrane. Cricotracheal membrane, it connects the lower border of the cricoid cartilage with the first ring of trachea. That is, there are two types of ligaments or membranes of the larynx, that is intrinsic laryngeal ligaments and membranes, and extrinsics. Now come to laryngeal muscles. We will laryngeal muscles. The laryngeal muscles, very important, are also grouped into two types, that is intrinsic laryngeal muscles and the extrinsic muscles. Yes, Shabub. The anatomy and physiology is very difficult to also to me. Laryngeal muscles are of two types, that is intrinsic laryngeal muscles and extrinsic muscles. The intrinsic laryngeal muscles are grouped in three types. We have sorted out the intrinsic laryngeal muscles into three types according to their function. They are abductor group of vocal cords. That is, they are grouped according to the function on the mainly on the vocal cords. The abductor group, the adductor group, and the tensor group. The abductor group, that is, it abducts the vocal cord from away from the midline. It moves the vocal cord away from the midline. The adductor group, that is just opposite to the abductor group, it moves the vocal cord from lateral to medial, from lateral side to medial side, that is to medial plane. And the tensor groups, that is, it tenses the vocal cord and it becomes a bit more tight and tensile. It tenses the vocal cords, and it is very important for the tone of the voice. That is, it is especially important for the voice users, that is the singers. Those are very much conscious about their voice. These people are
if we perform any surgery on the vocal cord or around the vocal cord that supplies nerve supply to the larynx, we are group of people doing surgery like thyroid surgery. Yes, the abductor group of muscles, mainly one muscle, the posterior cricoarytenoid muscles. We will just mention the names and you will just hear it. The abductor, the posterior cricoarytenoid muscle abducts the vocal cord away from the midline. The adductor groups, that is, it push the vocal cords towards the median plane. There are three muscles: lateral cricoarytenoid, transverse portion of arytenoid, and external portion of thyroarytenoid muscles. These three muscles are called adductor muscles, that is, they push the vocal cords towards the midline. And the tensor groups, as we have mentioned, that is, this muscle is very much important, not in all general people, but who are the voice users are very much useful to them. That is the cricothyroid muscles. The cricothyroid muscles. The main name itself is self-explanatory. Cricothyroid. This is the muscle passes from the cricoid to thyroid, and the internal portion of thyroarytenoid muscles. These two muscles are tensor muscle. Now we will come to the opener and closer of laryngeal inlet. Laryngeal inlet, that is aryepiglottic fold, that is a fold that passes from arytenoid to lateral border of epiglottis. This laryngeal inlet is the entry point from pharynx to interior of the larynx. This laryngeal inlet, that is the opener of the laryngeal inlet, is thyroepiglottic muscle. It is a part of thyroarytenoid. Thyroepiglottic is laryngeal inlet opener, and the laryngeal inlet closer is oblique portion of interarytenoid and aryepiglottic. Now we will recapitulate the muscles once again. The intrinsic muscles of the vocal cords are grouped into three types: the abductor, adductor, and tensor. The abductor is posterior cricoarytenoid, adductor lateral cricoarytenoid, and external portion of thyroarytenoid. The tensor muscle, that is which tenses the vocal cord, it becomes more tensile during its action, the cricothyroid muscle and internal portion of thyroarytenoid. And in case of laryngeal inlet opener, the muscle is thyroepiglottic muscle, and the closer is oblique portion of interarytenoid and epiglottic muscle. Now we will come to extrinsic muscles. That is that group of muscles that connects the larynx to surrounding other structures. Extrinsic muscles are strap muscles of the neck. These are sternothyroid, thyrohyoid, and omohyoid. And pharyngeal group of muscles, that is stylopharyngeus, palatopharyngeus, salpingopharyngeus, and inferior constrictors. Inferior constrictor muscle. Extrinsic muscles are grouped into two types: strap muscles and pharyngeal muscles.
extrinsic muscles that connect the larynx with the surroundings other structures. The strap group is thyroid, sternothyroid and omohyoid. The pharyngeal muscles are palatopharyngeus, stylopharyngeus, salpingopharyngeus and inferior constrictors. In online class, there is a lack of interaction, direct interaction between the students and the teachers. So maybe it may be some problem, there is maybe some botheration. If you feel any problem, you will comment in your comment box. Now we will discuss about the mucosal lining of the larynx. Mucous lining. The larynx lines with the whole. The larynx is a cavity, and this cavity is continuous above with the pharynx and inferiorly with trachea. The larynx is lined by mucous membrane, and this mucous membrane is the cell type is ciliated columnar epithelium. Mainly it is lined by ciliated columnar epithelium, except the vocal cords and the upper part of the vestibule of the larynx, that is mainly aryepiglottic fold. The whole larynx is lined by ciliated columnar epithelium, except the vocal cord and the upper part of the vestibule of the larynx, that is mainly the aryepiglottic region. Now we will come to the blood supply. The larynx is supplied by, as we know, that is the thyroid gland is embraced, but that is the thyroid gland embraces the larynx very closely. So its blood supply comes from the blood supply of mainly of thyroid gland. As the thyroid gland is supplied by superior thyroid and inferior thyroid artery, the laryngeal branches of superior thyroid artery and inferior thyroid artery, the larynx. In spite of it, a cricothyroid branch from superior thyroid artery also crosses the midline and upper part of the cricothyroid membrane. That is, the larynx is, as the thyroid gland is very much close to this structure, so the blood supply of thyroid gland also supplies the larynx by its superior laryngeal, inferior laryngeal artery. They are the branches from superior and inferior thyroid artery. And as you know that the superior thyroid artery is the first anterior branch of external carotid artery, and the inferior thyroid artery comes from the thyrocervical trunk. Now we will tell some about the lymphatic drainage in a nutshell. The larynx is developmentally divided by its true vocal cord in two parts, that is above the vocal cord and
below the vocal cord. Above the vocal cord, the larynx is drained by pre-epiglottic, that is upper deep cervical lymph node, and the lower part below the vocal cord, below this vocal cord, the larynx is drained through prelaryngeal and pretracheal node into lower deep cervical lymph node, and the vocal cord is a very thin structure, and it is almost devoid of lymphatic drainage. The vocal cord is almost devoid of lymphatic drainage, and this absence of lymphatics has a clinical significance. The absence of lymphatics of the vocal cord has a great clinical significance. That is the any malignancy, that is carcinoma larynx, carcinoma vocal cord is a common phenomenon, and as there is very little or no lymphatics, so there is very little chance of metastasis through lymphatics of carcinoma glottis. Now we will discuss about the nerve supply of larynx, the sensory and motor. As the larynx is a structure composed of muscles and membranes and ligaments, so there is some sensory supply, and as there muscles, so there will be some motor supply. According to development, the larynx developed mainly from 4th and 6th pharyngeal arches. As we have mentioned that the as we know that each pharyngeal arch has its own blood and nerves, and the 4th pharyngeal arch nerve is the superior laryngeal nerve, and the 6th arch nerve is the recurrent laryngeal nerve. So the larynx is supplied by its two nerves, that is superior laryngeal and recurrent laryngeal nerve. All the muscles except the cricothyroid, all the muscles, that is the abductor, the adductor, the tensor of vocal cord, and the closer and opener of the laryngeal inlet are supplied by the recurrent laryngeal nerve, except the cricothyroid. The cricothyroid muscle, which is the main chief tensor muscle of the vocal cord, is supplied by the external laryngeal branch of superior laryngeal nerve. This superior laryngeal nerve is of clinical significance, as we have mentioned earlier, that is, it may be injured during thyroid surgery, and there will be some change of voice may occur, and if we injure the superior laryngeal bilaterally during total thyroidectomy, there will be some loss of sensation of the upper part of the larynx, and there may be
there may be some loss of sensation of its upper part and may cause aspiration, a very intractable and some bothering, disgusting clinical entity. So we will describe in a nutshell about that is all the muscles of the larynx is supplied by the recurrent laryngeal nerve, right and left, except the cricothyroid. And the about the sensory supply, the sensory supply above the vocal cord is supplied by the internal laryngeal nerve, that is a branch of superior laryngeal nerve, and the level from vocal cord to below, it is supplied by recurrent laryngeal nerve. That is sensation is carried above the vocal cord through internal laryngeal and below vocal cord through recurrent laryngeal. And the motor nerve is mainly the recurrent laryngeal except the cricothyroid. And as we know that there are two recurrent laryngeal nerves of our body supplying the larynx, the right recurrent and left recurrent. The right recurrent laryngeal nerve is a bit shorter. It hooks the subclavian artery, so it is short, and the left recurrent that hooks the aortic arch, that is it has to run a long way from neck to thorax, and then it hooks the aortic arch and return back to neck. So it has to run a long way. So there in clinical practice, this recurrent laryngeal nerve is much more vulnerable to any disease entity involving the neck and chest. I am a bit disturbed by some mobile call. Don't take it otherwise. Okay, we will discuss about some differences between adult larynx and infant larynx. Anatomically, our larynx, as we have not mentioned in the very beginning of our class, the larynx extends from third cervical vertebra to sixth cervical vertebra, and it lies a bit in front of the hypopharynx, and it is in front and is a bit embraced by the laryngopharynx or hypopharynx, and it extends from third cervical vertebra to sixth cervical vertebra. And this larynx is a mobile structure, and it moves during deglutition in above downwards and a bit anterior posteriorly. So in case of pediatric larynx, the larynx is situated a bit higher, that is it extends a very beginning of life from cervical 2 to cervical 4, and it descends gradually in its adult position in adulthood, that is from cervical 3 to cervical 6. In infant larynx, the larynx is a bit funnel shaped. The larynx is a bit horizontal.
its cartilages are very soft and the epiglottis is a bit omega shaped. And as we know that this the narrowest part of larynx in adult is the rima glottis. The narrowest part of the larynx in adult is rima glottis, that is between the vocal cords, vocal fold. But in case of pediatric larynx, the narrowest part is subglottis. In adult, the foreign bodies usually lodges in the vocal cord, but in pediatric case, that is, it usually lodges subglottic region. And as the mucosa is very much loose lax and the cartilages are a bit softer, so the pediatric larynx is very much more vulnerable to trauma and become edematous in manipulation. So, and there is no in case of adult male Adam's apple in pediatric larynx. So we may be confused the landmarks in tracheostomy during pediatric age group. That is, the main points are the larynx is a bit high up, the larynx is a bit funnel shaped, not oblique, the epiglottis is omega shaped, the laryngeal cartilages are soft, the mucous membrane are loose lax, and the narrowest part of pediatric larynx is the subglottis. And all these things have a bit clinical significance, and we have to remember it very seriously. শিওর শাখাওয়াত, হেঁটে হেঁটে ক্লাস তো নেওয়ার সুযোগ পাচ্ছি না, আর তারপরে এখানে বসে তো সব ইন্টারাকশানও আসলে করা যাচ্ছে না। সেই ব্যাপারগুলো তো আমরা অবশ্যই মিস করি, তুমিও মিস করো, আমিও মিস করি। তারপরে তো মাঝে মাঝে দু এক লাইন গান টান শোনা হতো, সেগুলোও তো করা মানে হয়নি অনেক দিন ধরে। আর দেখি তোমরা যদি ক্লাসের সবাই থাকো তাহলে তোমরা আমাকে একটু ইনফরমেশন দিও, ক্লাস শেষে তোমাদের একটু চমক দেওয়া হবে যে 2 লাইন সঙ্গীতের সুর শোনানো হবে। ইফ ইউ অ্যাকসেপ্ট ইট গ্ল্যাডলি। Okay. Now we will come to our next topic, that is the physiology, function of larynx. Larynx is the watchdog of lungs. Larynx is the watchdog. একটা হবে সাবুক, একটু ধৈর্য ধর, হবে হ্যাঁ একটা গান হবে। yes আমি এই ল্যারিঞ্জিয়াল ফাংশনগুলো একটু মানে শেষ করে তারপরে বেশি লম্বা ক্লাস তো আসলে এর মধ্যে নেওয়া যাবে না, এটা একটু ক্লাসটাকে তো একটু আকর্ষণীয়, একটু মজাদার করার বিষয় আছে। আর আমি তো সেই আচ্ছা রোকসানা ওকে that is the function of the larynx. Larynx is the watchdog of lower respiratory, that is lungs. The protection of the lower respiratory tract. Larynx protects the lower respiratory tract by closure of the laryngeal inlet and vocal cord, cessation of respiration and coughing.
that is protection of the lower respiratory tract by closure of the laryngeal inlet and vocal cord and false cord, cessation of respiration and cough reflex. If the any foreign particle, even a mere drop of water enters into the larynx, there will be some severe cough reflex that and will be expelled out. And we know that during swallowing we hold our breath, and during deglutition the larynx moves upwards, the laryngeal inlet closes and the food passes over the laryngeal inlet into the hypopharynx. Now come to the another point, that is the larynx is the voice box, production of voice. We sing through by vocal cord vibration by our larynx. এবং একটু আগে একটু পরে যেটা হবে আর কি, ল্যারিংসের ভাইব্রেশন সুরে সুরে জানানো হবে আর কি তোমাদের, সেইটা তোমরা মিস করবে না অবশ্যই। তাহলে ভোকাল কর্ড ইজ দ্য ভাইব্রেটিং ভোকাল কর্ড প্রডিউসেস সাউন্ড, দ্যাট ইজ উই টেক অ্যান ব্রেথ, উই ক্লোজ আওয়ার গ্লটিস, we press the chest wall and abdomen, the chest, the air is entrapped within the lungs, we press the diaphragm, abdominal and chest wall, and there is pressure over the laryngeal pulmonary air, and the pressure is releases by opening of the vocal cords into puffs of air, and it causes vibration of the vocal cords and produces sound. তার মানে বাতাস আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস নেওয়ার পরে লাংস কন্ট্রাক্ট করার পরে যখন ভোকাল কর্ডটা অল্প ছোট ছোট করে ওপেন করে এবং বন্ধ হয়, তখন এই পাফ অফ সাউন্ড এই ভোকাল কর্ডকে প্রেস করেই এই এক্সপিরেশনের সময় আমরা মানে ভোকাল কর্ডের ভাইব্রেশনে আমরা শব্দ করতে পারি। তাহলে সেকেন্ড ওয়ান ইজ ভয়েস প্রোডাকশন, দি থার্ড ওয়ান ইজ দ্য fixation of the chest. The fixation of the chest, we close our larynx and we perform some work, that is climbing, digging, mixturation, persuasion, by fixation of our chest by closing the larynx. And the last but not the least, that is we respirate through larynx, and larynx is our our adjuster, that is how much the laryngeal inlet is open and how much speedy the air comes and goes out. The abduction and adduction during inspiration and expiration is the regulation. It also regulates some acid base balance by controlling the respiration. So the function of larynx is protection of the lower respiratory tract by closure of the larynx, cessation of respiration and cough reflex. Phonation, that is production of voice, respiration and fixation of chest by closing the glottis. In a nutshell, these four are the functions of larynx. শাহাবুব বলছে যে মাঝে মাঝে তবু দেখা পাই। আচ্ছা, মাঝে মাঝে তবু দেখা পাই, মাঝে মাঝে তবু দেখা হয় না, কোনটা কথা হয়?
মাঝে মাঝে তবু দেখা পাই, গিয়ে তো গানের সবটুকু মনে নাই। আচ্ছা ঠিক আছে স্যার, একটা গান হবে, সবাইকে এইবার লাইনে থাকতে হবে। মাঝে মাঝে তবু দেখা পাই। আচ্ছা সাবুব থাকিস। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, দিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে। হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন শোনা যাচ্ছে না? গান শুনতে কোনো সমস্যা হয়েছে? আমি তোর গান কেটে গেয়ে ফেললাম। সাখাওয়াত, এই গানটা কি শোনা গেছে? সাবুব, সাবুব, গানটা শোনা গেলে আমাকে একটু ইনফরমেশন দাও। এরপরে না, কয় মিনিট হয়েছে? আচ্ছা, আর কোনো গান হবে নাকি? মেলোডিয়াস, দেবু মেলোডিয়াস গান। আচ্ছা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ওই পাখি অঞ্জনা রোদ্দুরে মেলে দেয় নীল ডানা, ওই পাখিটার নাম বুঝি খঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। ওর ঠোঁট থেকে কিছু গান, কিছু কিছু কলতান, এসো না কুড়োই দুজনে।
ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দুনয়নে। ওই ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওর বুক থেকে ঝরে যাওয়া কিছু কিছু কলতান, এ সোনা কুড়োই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা। ধন্যবাদ। কি দাঁড়া আচ্ছা, কত মিনিট হয়েছে রে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অ্যানাটমি এবং ফিজিওলজি যে ক্লাসটা আমরা নিলাম, এটা তোমাদের কতটুক কাজে লেগেছে অবশ্য আমি এখান থেকে বুঝতে পারি নাই। যাই হোক, একটু হলে পরেও হয়তো বা তোমাদের একটু উপকার হবে। যদি কোনো কিছু জানানোর থাকে বা মেসেজ দিয়ে বা এখনও যদি জানাতে পারো তাহলে পরে শুধু বকাঝকা না, গানও গাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না ঠিক আছে, তোমরা এর পরের ক্লাস হয়তোবা আমি অথবা ডক্টর শাহাবু বা শফিক ভাই কেউ নিবে। আর আমাদের ক্লাস কখন কখন হবে তোমাদের যদি মানে ভালো লেগে থাকে বা আসলে কাজ হয় তাহলে পরে আমাদেরকে একটু ইনফরমেশন দেবে আর আমরা জানাবো। এর পরের ক্লাস হয়তো বা শফিক ভাই নিবে এবং তোমাদেরকে এই মানে পেজে জানাই দেওয়া হবে আর কি। আজকের মতো তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।